গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে পাখিদের দেখাচ্ছি। তো আজকেও প্রতিদিনের মতো খাবার দিয়েছি ওদের। তো এখন বেশ দিন দিন পাখিগুলো বাড়ছে। আমার মনে হয় এদিক ওদিক করে খাবার পাচ্ছে না, ওই জন্য আসছে। কিন্তু আজকে দেখছি লাল পায়রাটা এখন আসেনি, তাকে দেখতে পাচ্ছি না। মানে আমার বাড়িতে যে লাল পায়রাটা থাকে সেটা এখন আসেনি, আর যেটা নতুন এসছে সেটাকেও দেখছি না। তো যাই হোক, এখন ওরা খাওয়া কমপ্লিট করেই ফেলেছে। একটুকু খাবার বাদ রাখবে না, খুঁটে খুঁটে সব খাবে। আর নতুন করে সব উড়ে উড়ে আসছে, বুঝতে পারছেন, এদিক ওদিক থেকে। তো বেশ অনেকগুলো পায়রা আবারও বাড়ছে। আগে প্রায় 50, 60, 70টা করে ছিল, এখন অনেক কমে গেছিলো, মানে মধ্যে অনেক কমে গেছিলো। এখন বেশ আবার নতুন করে আসছে, বেশ ভালো লাগছে। আর সকালে মনে হয় বৃষ্টি হয়ে গেছে, আমি ঘুমিয়েছিলাম। এখন কটা বাজে, মনে হয় 8টা বাজে। এই দেখুন নতুন পায়রাটা, না তো হ্যাঁ নতুন পায়রাটা চলে এসছে, লালটা। এটা আমাদের না, এটা নতুন যেটা এসছে কয়েকদিন থেকে, সেই পায়রাটা। তো এও দেখছি আমার বাড়িতে ভক্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই তো ওয়েদার একদমই মেঘলা ওয়েদার হয়ে আছে। আর গাছগুলো যে আমার হাজব্যান্ড কী করতে চাচ্ছে বুঝতেই পারছি না। অ্যালোভেরা গাছগুলো সব সরিয়ে নিয়ে এসছে, এখানে সব গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। কী যে করবে আমি কিছু বুঝতেই পারছি না। আর গাছের প্রতি আর আগ্রহ আমার নেই, কারণ একদম কোনো কিছু হচ্ছেও না। আর হনুমানে এসে সব নষ্ট করে, ওই জন্য ভালোই লাগে না। এই দেখুন ওইগুলো সব ফাঁকা, কোনো গাছই লাগাইনি আর। তো চলুন মোটর উপর দিনটা শুরু করলাম, দেখি কতটা কি শেয়ার করতে পারি। এই দেখুন মারামারি লাগিয়ে দিয়েছে, এরা তো মারামারি এরকম করতেই থাকে। তো খাবার প্রায় শেষ, ওই জন্য সবাই এখন মারামারি শুরু করেছে। সাইকেলগুলো ওই সাইডটাতে ছিল, এখন এই দিকটায় দেখছি সকালে হাজব্যান্ড নিয়ে এসছে। আর অনেক মোছামুছি করেছে, কালকে আমি হেঁটেছিলাম তো অনেক ধুলো টুলো ছিল, তারপরেও দেখছি এখন বেশ পরিষ্কার মুছেছে। তো চলুন অন্যান্য কাজগুলো কমপ্লিট করি। উঠান ঝাড়টা করে ফেলেছি, আর হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, কিন্তু কারেন্ট নেই। তো আসলে তখন আবার মেশিনটা চালাবো। তো আবারও পরে আসছি, আর ব্রেকফাস্ট কী করছি সেটাও শেয়ার করছি। তো রোজকার মতো সকালের ব্রেকফাস্টে আজকেও চিড়ে ভাজা আর ডিম সিদ্ধ। তো এটাই ভালো খাচ্ছে, ওই জন্য এটাই দিচ্ছি। আর এই দেখুন কচুর লতিগুলো কেটে নিয়েছি, রান্না করব। তো পুরো রান্নার রেসিপিটা আপনাদের শর্টে আমি দেব, শর্টটা ফলো করবেন। তো এখন শুধু কাটা দেখাচ্ছি, এরপর আপনাদের রান্নার ফাইনাল লুকটা দেখাবো। আর পুরো রান্নার রেসিপিটা আপনারা শর্টটা ফলো করবেন, শর্টে পাবেন। খুব ইজিলি এটা বানাবো অল্প উপকরণ দিয়ে। তো দেখতে থাকুন, ভালোই লাগবে। তো এই দেখুন গরম গরম কচুর লতি রান্না রেডি করে ফেলেছি ইলিশ মাছের মাথা দিয়ে। আর পুরো রেসিপিটা আপনারা শর্টে পাবেন, আবারও বললাম। তো চলুন এখন অন্যান্য রান্না কি করি দেখি। একটু মাটন করব, আর এই কচুর লতি আর রেডি হয়ে গেছে। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। এক পিস ইলিশ আছে, তো এই দিয়ে হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকটা সময় পর, মানে রাত হয়ে গেছে, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত। তো সারাদিনে সেরকমভাবে কোনো কাজকর্ম হয়তো শেয়ার করতে পারিনি। আর বৃষ্টি হচ্ছে, কি বা কাজ দেখাবো, শুধু রান্না খাওয়া। তো সমস্ত কাজ তো করা হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুর পার হয়ে এখন রাত হয়ে গেছে। বুঝতেই পারছেন কাঁচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে অন্ধকার অন্ধকার, আর লাইট জ্বলছে। তার মানে এখন তো রাত্রি হয়ে গেছে, এখন বাজে 8টা 56। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটা গল্প, মানে সত্যির ঘটনা, কিন্তু সেটা এখন গল্পর আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মানে আমি প্রায় ভাবি যে বলবো আপনাদের সঙ্গে, কথাটা শেয়ার করব। আমার মানে কি বলবো, আমার জানা একটা মর্মান্তিক ঘটনা, যেটা আমার চোখে দেখা না, কিন্তু আমার কানে শোনা। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকে সেরকমভাবে ভিডিও করিনি, ওই জন্য ভাবলাম ভিডিও তো করা হয়নি, কালকে কী বা পোস্ট করব, তাহলে আপনাদের সঙ্গে গল্পটাই শেয়ার করি। তো 2006 সালের ঘটনা এটা। তো আমি তখন বাবার বাড়ি ছিলাম। আমার ছেলের বয়স তখন খুব বেশি হলে 1 বছর এরকম হবে। তো আমি বাবার বাড়িতেই ছিলাম সেই সময়তে, আর বর্ষার সময়। আর আমার বাবার বাড়ির ওখানে প্রচুর কাদা হতো, মানে পা ডুবে যাবে ওরকম কাদা। মনে হয় আমি আমার লাইফ মনে হয় কোনো জায়গায় দেখিনি। আমার বাবার বাড়ি গ্রামে যে এতটা কাদা ছিল, এত পরিমাণ রাস্তা খারাপ। এখনও আছে খুব অল্প, তবে এখন হয়তো আশেপাশে গ্রামে যেরকম হয়তো ইট পাতা আছে কিংবা ঢালাই রাস্তা হয়েছে, নতুন রাস্তা, কিন্তু আমাদের ওখানে
আগেকার মানে রাস্তাঘাটের তুলনায় এখন অনেক উন্নত হয়েছে, আগে যেরকম ছিল। আর আশেপাশে গ্রামের তুলনায় এখনও আমাদের গ্রামের রাস্তাঘাট অনেক কমা। তো আস্তে আস্তে মেরামত চলছে। হোক, ঘটনাটা যাই, বেশি কথা না বাড়াই। তো সেই সময়তে আমার মেজদি থাকতো জলপাইগুড়ি। তো যথারীতি মেজদি সেই সময় ছুটিতে এসেছিল, মানে নেহাত বয়স তখন 3 বছর হবে, আর বাদলের বয়স তখন 1.5 বছর মতো এরকম একটা হবে। 1.5 বছর না, 1.5 বছর না, হ্যাঁ বাদলের বয়স হয়তো 1.5 বছর, আর আমার ছেলের বয়স মনে হয় 2 বছর এরকম, মানে ওরা 6 মাসে ছোট বড় এরকম। তো যাই হোক, সে সময়তে মেজদি এসেছিল বাবার বাড়িতে, মানে আমিও ছিলাম ওইখানে। তো কিছুর একটা ছুটিতে এসেছিল, আর ওরা জলপাইগুড়ি তখন থাকতো, আর ভাইয়ের তখন পোস্টিং ছিল মনে হয় জলপাইগুড়ির আশেপাশে বর্ডারেই হয়তো, আমার ঠিক খুব একটা মনে নেই, তবে যতটুকু মনে আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে কিছুদিন ছুটি কাটানোর পর, ওর থাকার কথা ছিল অনেক কয়টা দিন, কিন্তু কিছুদিন ছুটি কাটানোর পর ভাই ফোন করে যে দিদিকে মেজদিকে যাওয়ার জন্য বলে কোয়ার্টারে। ওরা কোয়ার্টার থেকে এসছিল এখানে বাড়িতে আমাদের এখানে বেড়াতে। তো যাই হোক, কিছুদিন কাটানোর পর ওদের ফোন আসে, ভাই ফোন করে যে ওদের আবার দিয়ে আসার জন্য। তো সেই সময়তে আর মনে হয় যাওয়ার মতো মনে হয় এর আগের, মানে তার আগের বার ওকে রাখতে গেছিল, বড় ভাই গেছিল মনে হয় সঙ্গে, অনেকেই সঙ্গে সঙ্গে গেছে রাখতে। অনেকটা লং রাস্তা, তো জলপাইগুড়ি তোর কাছে না, তো বেথর থেকে বাসে উঠতো, সারা রাত যেত। তো যাই হোক, যথারীতি আবারও সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর মা ছিল, মা রিঙ্কি তখন ছোট, ওর বিয়ে হয়নি। তো মা, রিঙ্কি আর হচ্ছে নেহা, বাদল, মেজদিদি সবাই ওদেরকে, মানে মা আর রিঙ্কি এসেছিল ওদেরকে রাখতে, বড় ভাই সবাই এসেছিল, ওদেরকে বাসে উঠিয়ে দিয়ে গেছিলো। তো বাসে উঠিয়ে দিয়ে ওরা যথারীতি যাচ্ছিল এতে জলপাইগুড়ির উদ্দেশ্যে। যেতে যেতে বাগডোগরা এয়ারপোর্টের আগে, মানে ডালখোলা বলে জায়গাটা, ওখানে মানে ধাবা টাইপের কিছু আছে, হোটেল টাইপের, যাই হোক আমার অতটার মনে পড়ছে না। তো সেখানে ওদের বাসটা দাঁড়ায়। তো ওরা খুব ভালোভাবেই যাচ্ছিল, আর তিনটে সিট নিয়েছিল, 2টো সিট নিয়েছিল, একটা সিটে নেহাকে বসিয়েছিল, বাদল তো ছোট কোলেই ছিল। তো ওখানে মেজদিদি করেছে কি বাথরুমে যাবে, ওই জন্য নেমেছে। তখন মনে হয় রাত হয়তো ওই তো 12টা 1টা 2টো এরকম হয়তো বাজে। তো যাই হোক, বাথরুম যাবে বলে নেমেছে। নেহার কাছে ফোনটা দিয়েছে, আর পার্সটা দিয়েছে, আর বাদলকে কোলে বসিয়ে দিয়ে গেছে, ভাইকে তুই দেখ, আমি বাথরুম থেকে আসি। ও একাই নেমেছে। তো আরও কিছু লোক নেমেছে বাস থেকে, অনেকেই। তো ওখানে ওই যে ইয়েতে রেস্টুরেন্টে যাওয়ার আগে মানে একটা ড্রেন ছিল, তো ড্রেনটা ময়লা যাওয়ার ড্রেন। তো ড্রেনটা এতটাই হাইট, আমার থেকেও উঁচু, এতটা হাইটে, তো 5-6 ফিটের বেশি তো হবেই এরকম। যাই হোক, তো সেইখানে তার উপর দিয়ে একটা মাচা করা আছে, মানে যাওয়ার জন্য ওই এখান থেকে, মানে এই মেন রোড থেকে যাওয়ার জন্য ওই যে ড্রেনটা আছে, ড্রেনটাতে যাওয়ার জন্য একটা মাচা দেওয়া আছে, যে ওখানে পার হয়ে রেস্টুরেন্টে যেতে হবে। তো অন্ধকারে মেজদিদি আর বুঝতে পারেনি, অনেকক্ষণ বসা ছিল, বসে থেকে বাসে বসে যাচ্ছিল। তো বসে যাওয়ার পর থেকে মানে যখন উঠে গেছে, তো পা হাতে একটু অবশ অবশ লাগে, অনেকটা টাইম দেখবেন বাসে বসে থাকলে কিন্তু যখন উঠে দাঁড়ানো হয় কেমন একটা সব পাগুলো অবশ অবশ লাগে। তো যাই হোক, যথারীতি ও নেমে যাচ্ছিল, আর ও বুঝতে পারেনি, মেজদিদি বুঝতে পারেনি, ও একদম ড্রেনের ভিতরে, ড্রেনের ভিতরে কোনো ইয়ে ছিল না, মানে জল ছিল না, হালকা মানে পা ভেজা মতো হয়তো জল ছিল, আর প্রচুর কাগজপত্র, মানে নোংরা পাতি, বুঝতে পারছেন কেমন পরিস্থিতি। তো সেরকম পড়া, আর ও পড়ে যাওয়ার পরে যখনই পড়ে গেছিলো, এখানে থুতনিতে কেটে গেছে। তো মানে যখনই পড়ে গেছে, ওকে কেউ দেখেনি। তো ওই থুতনিতে এখানে কেটে গেছিলো, এখনো পর্যন্ত দাগ আছে, থুতনি কেটে গেছে। তারপরে পড়ে যাওয়ার পরে একটা জুতো মনে হয় উপরে ছিল পরা, আর একটা মনে হয় নিচে। তো যাই হোক, এরকম পরিস্থিতি, ও অনেক নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, ওঠার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই উঠতে পারেনি। আবার ডেকেছে কতজন, মানে আমাকে তোলো, আমাকে বাঁচাও করে ডেকেছে, কেউই শুনতে পায়নি, এরকম ব্যাপার। আর সেরকম সে সময় তো কোনো লোকজন ছিল না, কারণ যারা বাথরুমে গেছে তারা অলরেডি বাথরুমে চলে গেছে, মানে ওই যে ড্রেনটা পার হয়ে বেশ অনেকটুকু যেতে হবে, তারপরে স্টোনটা পড়বে। তো ও কি করেছে, অনেকটুকু দেখেছে না কবার, তারপরে মানে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়ে গেছিলো। তো তখন নিচে গিয়ে যখন পায়ের হাঁটুতেও কেটে গেছে, তারপরে এখানে কেটে গেছিলো, মাথায় মনে কেটে গেছিলো, অনেক জায়গাতে ওর কাটা হয়ে গেছিলো, মানে সে রক্ত তো ঝরঝর করে ঝরছে, বিশাল অবস্থা খারাপ হয়ে গেছিলো।
তো সেই সময়তে ওর বাস এবার অনেক অলরেডি সবাই বাথরুম থেকে ফিরে এসছে, বাসে উঠে পড়েছে। এবার বাসে উঠে কি হয় না, বাসের ড্রাইভার কন্ট্রাক্টর কি করে, ও যে সব লোকজন ঠিকঠাক উঠেছে কিনা তখন খোঁজ নেয় যে সবাই উঠেছে নাকি। তখন দেখে আর মেজ দিদি ছিল একদম সামনে কেবিনের পরের সিট, তো যাতে বাচ্চা নিয়ে যাচ্ছে ওই জন্য প্রথম দিকটাই নেওয়া হয়েছিল। তো আল্লাহ ওকে বাঁচাবে। তো সেই সময়তে বলছে কি, ও জিজ্ঞাসা করেছে বাচ্চা দুটোকে, নেহাকে জিজ্ঞাসা করে তোমার মা কই, বলছে আমার মা এখন আসেনি। তখন গিয়ে দেখে কিনা ওই জুতোটা পড়ে আছে আর মেসদিদি নিচে ওই যে ড্রেনে। তখন এবার মেসদিদি অলরেডি হেলদি ছিল, আগের থেকে হেলদি শরীরটা, এখন বেশি হেলদি লাগলেও আগে তখন অতটা হেলদি ছিল না, তবে হেলদি ছিল। তো যাই হোক, 2-3 জন মিলে উঠিয়েছে সেখান থেকে, ড্রেন থেকে। তারপর সে অজ্ঞানী হয়ে গেছিলো, জল টল দিয়ে আবার সেই বাসে উঠিয়ে নিয়ে কেবিনের সিটে শুয়ে দিয়েছিল। তো বাসের মধ্যে একজন বিএসএফ ছিলেন, তো উনি খুবই হেল্প করেছিলেন। আর উনিও যাচ্ছিলেন, ওনার পোস্টিং ছিল মনে হয় দার্জিলিং ওই দিকটাতে হবে হয়তো। বিএসএফ মিলিটারি আর্মির যারা থাকে তো সত্যি তারা খুবই সাহায্য করে। যেমন আমি গ্যাংটক গেছিলাম, নাথুলাতে গিয়ে আমরা যেমন বিপদে পড়েছিলাম, তো একজন বিএসএফই আমাদেরকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসে। তারপর সেখান থেকে গাড়ি করে আমাদের আবার এতে 7 মাইলে 12 মাইলে এসে নামিয়ে দেয় আমাদের। তো অনেকটা সে ঘটনা তো জানেন, কম বেশি সে ঘটনা তো আপনারা শুনেছেন। তো যাই হোক, সে গল্পে না যায়। তো তারপরে ওই সারা পথ ওই পা হাত সব তো কেটে গেছিলো। তো সেই মুহূর্তে সেরকমভাবে কোনো কিছু মেডিকেলের ব্যবস্থা ছিল না। তো যার কাছে যা ছিল রুমাল টুমাল দিয়ে, ওনা টোনা দিয়ে পেঁচিয়ে, এগুলো তো একজন বিএসএফ বললাম না ছিল, তো উনি এইভাবে রুমাল ধরে সারা পথ ওই যে পা হাতে যন্ত্রণা হচ্ছে, পাটা ফুলে গেছে, মাথা কেটে গেছে, এগুলো সব ফুলে টুলে গিয়েছিলো। তো সারা পথ ওই করতে করতে মানে সেবা করতে করতে নিয়ে যায়। তারপরে সেই সময়তে বাদল ছোট, তো বলছে মার কাছে যাব, আমি মার কাছে যাব। আর ওই বিএসএফটা বলছে না তুমি এখানেই বসো, এখানে তোমার দিদির কাছে। বলছে না আমি মার কাছে, আমি মার কোলে উঠবো, মার কোলে উঠবো। তো তাও সেই অবস্থায় ওকে মার কোলে দিয়েছে, কান্না করছে ছোট বাচ্চা। তো সেই সময়তে ওইভাবে করে রাতটা পার করে ওরা সকালে ওখান থেকে একদম এতে ফোন মানে মেসদির কাছে ফোন ছিল, তো সেখান থেকে অলরেডি ফোনটা মনে হয় আমার জামাইবাবুকে করা হয় যে আপনার ওয়াইফের এরকম হয়েছে অ্যাক্সিডেন্ট, আপনি ইমিডিয়েট চলে আসুন, এতে জলপাইগুড়ি চলে আসুন। তো মনে হয় ভাই বর্ডারেই ছিল, তো ওখান থেকে চলে এসেছিল। এখানে আবার ওদের আর্মির ভিতরেই ওদের থাকে, মেডিকেলের হাসপাতাল থাকে। তো ওখানে গিয়ে ভিতরে হাসপাতালে গিয়ে আবার ভর্তি করিয়ে দেয়। তো সেখানে গিয়ে ওই বিএসএফটা ভর্তি টর্তি করিয়ে দিয়ে তারপরে উনি চলে যায়। এবার অনেকে আছে চেনা জানা, অনেক বন্ধুর বউ সব ওদেরই কোয়ার্টারের আশেপাশে থাকে, খুবই চেনা জানা, তাদের সাথে ভালো পরিচয় আছে। তো সেই দাদার ওয়াইফও গেছিল, তারপরে বাদলকে নিয়ে যায়, নেহাকে নিয়ে যায়। তারপরে মেজ দিদির কাছে গিয়ে ওখানে ওরা সেই সকালটা দেখাশোনা করে। তারপরে ভাই এসে ওখান থেকে 2-3 দিন হয়তো ওখানে থাকে হসপিটালের ভিতরে। ওটা সে ওদের ক্যাম্পের ভিতরেই, তার কোয়ার্টার ক্যাম্প বেশি দূর না, কাছাকাছি। তো তারপর ওখান থেকে ছুটি নিয়ে যখন ওখান থেকে একদম ঠিকঠাকভাবে সেলাই টেলাই করিয়ে দিয়েছিল, তারপরে 2-3 দিন পর ছুটি নিয়ে আবার ওকে কোয়ার্টারে নিয়ে গিয়ে রাখে। তারপরে সেই দিনকে রাতে আমরা খবরটা পাই যে বাড়িতে তখন অতটা ফোনের কিন্তু চল ছিল না, ছোট ফোন ছিল আমাদের বাড়িতেও, সেই টিপা ফোনগুলো। তো ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে ছিল। তো সেই সময়তে সেই রাত্রিবেলাতেই খবর হয়ে যায়, আমরা পেয়ে যাই যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সমস্যা। তো সেই মুহূর্তে তো আর কেউ আসতে পারেনি আমাদের, মানে প্রচুর বুঝতেই পারছেন কেমন, দুটো বাচ্চা নিয়ে ও যাচ্ছে, ওকে দেখাশোনা করবে, ব্যাগপত্র। তো ওই বিএসএফটা না প্রচুর হেল্প করেছিল, সত্যি না বললেই নয়, উনি প্রচুর হেল্প করেছিল। আর বাসের লোকও যারা অনেকে মেয়ে ছিল বাসে, তারাও অনেক সেবা করেছিল, সারা রাত তাই দেখে শুনে রেখেছিল ওদেরকে। তো যাই হোক, তারপরে আমাদের বাড়ির থেকে ওখান থেকে তারপরে 2-1 দিনের মধ্যেই আবার বড় ভাই গেছিল মনে হয়, বড় ভাই আর আমার এক ফুবু সম্পর্কের হয়, ওনাকে পাঠানো হয় ওর ওখানে থাকার জন্য। কারণ ওকে তো আর রিটার্ন নিয়ে আসতে পারছে না বাড়িতে, এতটাই ও তখন অসুস্থ। তো ওই কোয়ার্টারে গিয়ে ফুবু মনে হয় প্রায় 1-2 মাস মনে হয় ছিল, ওর সঙ্গেই সেবা যত্ন করেছিল। তো তারপরে 2-3 মাস পর মনে হয় ফুবু বাড়ি এসেছিল। তো আমার মানে সঠিক সবটা মনে নেই, এরকমটাই হবে। তো তারপরে আমিও যাই, অনেক অনেক পরে গেছিলাম। আমি যখন গেছিলাম প্রায়, হ্যাঁ আমি তারপরে প্রায় 4-5 মাস পর আমিও গেছিলাম।
আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আমরা গেছিলাম ওখানে মেসদির কাছে। আমি থাকবো বলে গেছিলাম 1 মাস, কিন্তু 1 সপ্তাহের বেশি থাকতে পারিনি আমি। মানে কি বলবো, প্রচুর মন খারাপ করছিল, ভালোই লাগছিল না। সেই 4 তলার ভিতরে একা একা কোয়ার্টারের ভিতরে, ওখান থেকে কোয়ার্টার থেকে খুব সুন্দর একদম পাহাড়গুলো দেখা যেত, ওর মানে দার্জিলিং পাহাড়গুলো দেখা যেত, সবটাই সুন্দর ছিল, সব ঠিক ছিল, কিন্তু মন লাগতো না। যাই হোক, ভালো লাগতো না বলে 1 সপ্তাহ বেশি থাকিনি, চলে এসেছিলাম বাড়ি। তো প্রথম আমি আমার মেসদির সঙ্গে কোয়ার্টার আমি অনেক কবারই গেছি। তো প্রথম যাই, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। মেসদি সবে কোয়ার্টারে গিয়েছে তখন, রায়গঞ্জ। তো ওই রায়গঞ্জে গিয়ে আমি 1-1.5 মাস ছিলাম, মানে গরমে ছুটি ছিল স্কুল, সেই সময়তে 1-1.5 মাস আমি ওখানে ছিলাম। তো ওখানে মেসদি তখন সবে মানে কোয়ার্টারে গেছে, নেহা বাদল তখন হয়নি। তো আমি আর আমার মেসদি দুজন মিলে তখন খুবই ভালো লাগতো থাকতে। তো যাই হোক, তারপরে গিয়েছিলাম শিলিগুড়ি, মানে দার্জিলিং গেছি, তারপরে গিয়েছি তারপর গেছি জলপাইগুড়ি। তো জলপাইগুড়ির থেকে ওখানে ওই তো দার্জিলিং গেছিলাম, দার্জিলিং ঘুরে এসেছি। ওখানে বাদল আর রাজের, মানে আমার ছেলে আর বাদলের দুজনের খুব সুন্দর ওই যে ঘুম শহরটা যেটা, সেটা স্টেশন, ঘুম স্টেশন যেটা, তো ওখানে সুন্দর সুন্দর অনেক ছবি আছে ওদের ওঠানো। আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে, মানে শিলিগুড়ির থেকে তখন নিয়েছিল 60 টাকা ভাড়া, টাটার সময় করে গেছিলাম, মানে সকালে গিয়ে আমরা বিকালে চলে এসেছিলাম, যতটুকু ঘোরা হয়। তো খুবই কাছে। তো যাই হোক, এই একটা গল্প যেটা আপনাদেরকে আমি বললাম। তো এটা বাস্তব সত্যি কথা, কিন্তু আজকে আপনাদেরকে আমি গল্পর আকারে শেয়ার করছি। তবে মানে কি বলবো, এতটাই ভয়ঙ্কর গল্পটা, মানে যখন আমার মেসদি ফেস করেছে সেই ঘটনার সঙ্গে, মানে যখন ওর সঙ্গে ঘটনাটা ঘটেছে, ও যে ফেস করেছে, তো সত্যি ওর সাহসও আছে। আর মানে ও এখনো পর্যন্ত আমার মেসদি মানে খুব স্ট্রং। মানে আমরা 2-3 বোন, আমার বড় বোন, আমি, আমার মেসদির মতো না। ও খুবই স্ট্রং, ও মানে সাহস খুব ওর, এক কথায় ও সব পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো শুনে, কার কেমন অভিজ্ঞতা, অবশ্যই শেয়ার করবেন আমাকে, মানে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের সঙ্গে কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার লাইফে মানে একটা বড় বাস্তব ঘটনা এটা। আর আজও মনে পড়লে এখনো মানে গা কাঁটা দিয়ে ওঠে যে কিভাবে ওই রাতটা ওরা পার করেছে। আর মনে মনে হয় যদি মেজদিকে যদি রেখে চলে আসতো, সে হয়তো সকাল হয়ে যেত, অজ্ঞান হয়ে পড়েই থাকতো, কি হতো। এই যে মনের ভিতরে এখনো যে ভয়গুলো কাজ করে, এরকম মনে মনে হয়, মানে আমার মাথায় আসে এগুলো। তো মাঝে মাঝে এগুলো ভাবি আমি, যে এত বড় দুর্ঘটনা ঘটেছিল আমাদের, মানে ওর সঙ্গে। তো আমরা তো, ওর সঙ্গে ঘটেছে আর আমরা, তাহলে বোঝেন বাড়িতে আমাদের কি অবস্থা চলছে। আবার তার সাথে 2টো বাচ্চা, তারপরে ব্যাগপত্র আছে। তাহলে মানে কি বলবো, সত্যি খুবই মর্মান্তিক একটা ঘটনা। তো যাই হোক, মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কথাটা। আমার মেসদি লাইফে এরকম একটা ঘটনা ঘটেছে, আর সেটা আমাদের কাছে পুরো স্মরণীয় হয়ে আছে। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো কথাগুলো শুনে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা বড় করছি না, অনেকক্ষণ বক করলাম, অনেক কথা বললাম। 9:14 বাজছে এখন, 8:56 মনে হয় বসেছি এখানে। আর এখানে তো ফ্যান চলছে না, আমি মনে করলাম এসি ঘরে বসে সুন্দরভাবে বলবো কথাগুলো, কিন্তু হাজব্যান্ড গিয়ে ওখানে ফোন চালাচ্ছে, আর ছেলে ঘরে ঢুকে পড়েছে, ও ফোন দেখছে। তো বাধ্য হয়ে আমাকে বারান্দায় আসতে হলো। তো ড্রয়িং রুমে বসে এখন আমি এখানে ফ্যানটা অফ করে রেখেছি, কারণ ফ্যান চললে ওখানে আপনার ভালো কথা আওয়াজ শুনতে পাবেন না, নয়েজ আসবে। ওই জন্য আমি এখানে ফ্যানটা অফ করে আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম। ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো শুনে আপনাদের কি মনে হলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, ভিডিওটা আর বেশি বড় করছি না। তবে একটা কথা না বললে নয়, আর্মি বলুন, বিএসএফ বলুন, মিলিটারি বলুন, যারা এই চাকরিতে যুক্ত আছেন, তাদের জীবনটা খুব কঠিন আর খুব কষ্টের। তো এতটা কষ্ট সত্যি আমি নিজের চোখেও দেখে এসেছি, এতটাই কষ্ট। দূর থেকে যারা কোয়ার্টারে যাননি, তারা দূর থেকে মনে হয় যে আমার হাজব্যান্ড চাকরি করছে, এই মাসে মাসে এরকম বেতন পাচ্ছে,
কিন্তু তারা যে কি হাড় ভাঙা পরিশ্রম করে আর কি যে কষ্ট করে টাকাটা ইনকাম করে সেটা আমি নিজে চোখে দেখে এসেছি। আর যারা কোয়ার্টারে গেছেন তারা তো দেখেছেন যে কতটা কষ্ট করে ওদেরকে টাকা রোজগার করতে হয়। সকালে এমন কি বলবো, আমরা রায়গঞ্জে আছি, ঘুমাচ্ছি দুই বোনে। তো সকালবেলা আশেপাশে একটু ঝোড় জঙ্গল মতো, মানে গাছপালা বেশি হয়েছে। তো সেই বড় বড় সেই কাঁচি টাচি নিয়ে দেখছি সব মানে ছেলের আওয়াজ হচ্ছে আর গম গম করে আওয়াজ হচ্ছে, আর ওই সেই গাছ টাছ কাটাকাটি করছে। আমার তো ভয় পেয়ে গেছি, দেখে অবাক হয়ে গেছে। আমি বলছি এরা কারা? তারপরে দেখছি সবই ওই সেই বিএসএফ এর লোকই, মানে সবই ওই ভিতরে ক্যাম্পেরই লোক। এক একজন দেখা যাচ্ছে কেউ চাষ করছে ওখানে গিয়ে, কেউ দেখছি নাপিতের কাজ করছে, কেউ রান্নার কাজ করছে, কেউ ঝাড় দিচ্ছে, কেউ ওই তো গাছপালা ছাঁটাই করছে। মানে এক একজন এক এক ডিপার্টমেন্টের কাজ চলছে। সাবদের যেসব বাংলোগুলো আছে সেগুলো গার্ড দিচ্ছে, তো কেউ গেটে গার্ড দিচ্ছে। তো এমন এমন জায়গাতে মানে এক একজনে সবাই নিজে নিজের ডিউটিতে নিজে নিজে ব্যস্ত। তো দেখতেও বেশ ভালো লাগে। আর ওখানে কি বলেন তো, ক্যাম্পের ভিতরে যখনই আপনি পা দেবেন জানবেন আপনি সেফটিতে থেকে গেলেন। এই একটা আমার বেশ ভালো লাগে। কোনো আপনার ভয় নেই। আপনাকে মানে আপনার সুরক্ষার জন্য, আপনার দেখাশোনার জন্য কোয়ার্টারে যত মানুষই থাকুক না কেন সবার সুরক্ষার জন্য। আর তো প্রচুর বিএসএফদের তো ওখানে গার্ড থাকে, বিএসএফ তো আছেই গার্ডে, প্লাস হচ্ছে আপনার কোনো কিছুর অসুবিধা হবে না। ভিতরে আপনি দোকান পাবেন, ভিতরে জলের ব্যবস্থা আছে, ভিতরে গ্যাসের ব্যবস্থা আছে, ভিতরে মুদির মানে গ্রসারি যেসব জিনিসপত্র, তারপর স্টেশনারি জিনিসপত্র, তো ওই তো ক্যান্টিন তো রয়েছে, তারপরে হাসপাতাল পর্যন্ত আপনি পাচ্ছেন। তো ওই জন্য কোয়ার্টারটা বেশ ভালো, কোয়ার্টার লাইফটাও ভালো, বেশ ভালোই লাগে। ওখানে একটা অন্যরকম জীবন, তো সে জীবনটা আমি দেখে এসেছি, আমি নিজেও থেকে এসেছি, আমি নিজে ফিল করেছি, ওই জন্য আমি শেয়ার করতে পারছি কথাগুলো। তো যাই হোক, অনেক বকবক করলাম, অনেক কথা বলে ফেললাম, কথায় 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 কত কথা বলে ফেললাম। তো আজকের মতো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা এতটুকুই। আর যারা কোয়ার্টারে থেকেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জানাশোনার অনেকে আছেন, আমার ভিডিও দেখেন, তারা কোয়ার্টারে থেকে এসছেন, অনেকবার গেছেন। তো আপনাদের অভিজ্ঞতাও ছোট্ট করে হলেও কমেন্টে একটু লিখবেন আপনাদের কেমন লেগেছে কোয়ার্টার লাইফটা। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ। Thank you. Goodbye. Allah Hafiz.